মিলন উপাখ্যান নিয়ে ভানুসিংহের পদাবলী অনেক কষ্ট করে আপনাদের আগেও বলেছি, আবার বলছি, প্রচণ্ড গরমের মধ্যে ওরা এটা তৈরি করেছে। আপনারা এতক্ষণ উপস্থিত থেকে ওদের এই সহযোগিতা করলেন, এজন্য আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু আবার আপনাদের আরেকটা অনুরোধ করব, এরপরেও আমরা আরও একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য রেখেছি। মনে পড়ে মাল্যদানে সেই নন্দিনী মালিয়ার আকুতি ভরা দুটো চোখ, মনে পড়ে যতীনের আরতি ভরা না বলা কথা, সেই গল্প, সেই রবি ঠাকুরের মাল্যদান নিয়ে আমাদের পরবর্তী ছোট্ট একটা শ্রুতি নাটক, যেটা পরিবেশন করবে আমাদের এই রেসিডেন্স ওয়েলফেয়ারের ঘরের গৃহবধূরাই। আপনারা আর একটু সময় ধৈর্য ধরে বসুন, ওদের এই শ্রুতি নাটকটি শুনে তারপরে আপনাদের আমরা আর বাধা দেব না। খাওয়া পড়ার দৈনন্দিন ব্যাপার তো আছেই, একটা দিন একটু কষ্ট করে বসুন না, কারণ প্রাকৃতিক দুর্যোগে আমরা অনুষ্ঠান আরম্ভ করতে একটু দেরি করে ফেলেছি, সেজন্য তো আমাদের কিছু করার নেই। আপনারা বসুন, মাল্যদান, রবি ঠাকুরের মাল্যদান শ্রুতি নাটক দেখে যান। আর শ্রুতি নাটক জানেন তো, শ্রুতি মানে কান দিয়ে সেটা শ্রবণ করতে হয়। আপনারা সবাই নীরবে বসে শুনুন, আশা করি ওটাও খুব ভালো লাগবে। এবারে ভানুসিংহের পদাবলীতে ওরা যারা যারা অংশগ্রহণ করেছিল, ওরা নিজেরা ওদের নিজেদের কোন 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 চরিত্রে ওরা অভিনয় করলো, মানে নৃত্যনাট্য দেখালো, নৃত্য, সেটা ওরাই বলে দেবে। প্রধান সখী ভাস্বতী সেনগুপ্ত, তনয়া চ্যাটার্জি রাধার সখী, রূপসা দাশগুপ্ত রাধার সখী, অনুষ্কা জোয়ারদার রাধা সখী, পৃথা চৌধুরী কৃষ্ণ, দিব্যাঙ্গনা দাশগুপ্ত রাধা, সংযুক্তা চক্রবর্তী রাধার সখী, ঐশী বিশ্বাস রাধার সখী, অনন্যা দাশগুপ্ত রাধার সখী। কিন্তু এত কষ্টের মধ্যেও ও এই দীর্ঘ সময় এই মেয়েদের পেছনে দিয়েছে। ওই কিন্তু নৃত্য সম্পূর্ণ পরিচালনা করেছে নৃত্য, আর সঙ্গীত পরিচালনায় ছিল আমাদের নূপুর সেনগুপ্ত, রুমকি দে, সর্বাণী দাশগুপ্ত আর চৈত্রালী দাশগুপ্ত। আপনারা সুতনুকার এই মানে কর্মপ্রয়াসকে আমরা ভুলব না, সত্যিও আমাদের জন্য অনেক করেছে। শুধু ওর এই শ্বশুরমশাই নয়, কিছুদিন আগে ও ওর বাবাকেও হারিয়েছে। অনেক দুঃখের মধ্যেই ও কিন্তু এত বড় একটা কাজ আমাদের করে দেখালো, আমাদের অনেক সাহায্য করেছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের মাল্যদান অবলম্বনে যে গল্পটি আর কি, সে সমস্তটাই রবীন্দ্রনাথের যা ভাষা এবং রবীন্দ্রনাথের যে ব্যঞ্জনা তার উপর নির্ভর করেই করা হয়েছে। শুধুমাত্র নাটকের প্রয়োজনে সামান্য কিছু শব্দের অদল বদল হয়েছে, আর কোনো কিছু পরিবর্তিত হয়নি। এক অস্তমিত শীতের দুপুরবেলা একটি খোলা বারান্দায় যতীন একা বসে, এমন সময় একজন নারীর আবির্ভাব। সম্পর্কে দুজনে খুঁড়তো জ্যাঠতো ভাই বোন,
এবং একদিনের বড় বলে দিদি ডাকার দাবি গ্রাহ্য হয়নি। মোটাসোটা গোলগাল সদা হাস্যময় মেয়েটি আর সকলের কাছে যেমন পটল নামে পরিচিত, ছোট ভাইটির কাছেও কোনো ব্যতিক্রমী ডাক আদায় করতে পারল না। যথাসময়ে পটলের বিয়ে হলো। স্বামী একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কর্মসূত্রে দীর্ঘকাল বিহার অঞ্চলে কাটিয়ে বর্তমানে কলকাতার আবগারি বিভাগে স্থানান্তরিত হয়েছেন। প্লেগের ভয়ে কলকাতার বাড়ি ভাড়া না করে কলকাতা সংলগ্ন বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে সম্প্রতি আছেন তিনি। সম্প্রতি ডাক্তারি পাশ করা যতীন বনভগ্নিপতির অনুরোধে এখানে এসেছে কয়েকটা দিন অবসর বিনোদনের জন্য। এবার শুরু হচ্ছে মূল নাটকের অংশগুলি। ও শুয়ে বসে এই দুপুরগুলো আর কাটতেই চায় না। কি ব্যাপার যতীন, পূর্বজন্মের কোনো কথা ভাবছো নিশ্চয়ই? কেন সহোদরা, আমি কি এতটাই হতভাগ্য যে কিছু ভাবতে গেলে সেই পূর্বজন্মকে ধরে টান মারতেই হবে? আমার তো অন্তত সেরকমই মনে হয়। তা মনে হবার কারণটি সংক্ষেপে ব্যক্ত করা হোক। তুমি বারান্দায় উদাস ভাব নিয়ে বসেছিলে, কিন্তু যে যে কারণে এ বয়সে মানুষ উদাস হয় তার কিছুই তোমার জীবনে ঘটেছে বলে আমার বিশ্বাস হয় না। তাই উদাস হওয়ার জন্য পড়ে থাকলো পূর্বজন্মের কোনো ঘটনা। সত্যি অপূর্ব ডিসেকশন। থাক, আর ডাক্তারি আওড়াতে হবে না। আচ্ছা যতীন, তোমার বিয়ে করতে ইচ্ছে করে না? নিদেন পক্ষে কারোর সঙ্গে প্রেম প্রেম করতেও কি মন চায় না? তোমার প্রশ্নের প্রথম অংশের উত্তর হচ্ছে ইচ্ছে করে কিন্তু হচ্ছে না, আর দ্বিতীয় অংশের মন চাইছে কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিকই তো, ওই রকম হাড়ি চাচার মতো মুখ করে রাখলে কোন মেয়ে কাছে ঘেসবে? এক কাজ করো, একটু পাগলা গারদের আশেপাশে ঘোরাঘুরি করে দেখতে পারো, একটা হিললে হলেও হতে পারে। পাগলা গারদ, তুমি এত বড় কঠিন কথাটা আমাকে বলতে পারলে? কি করব বলো, ছোট ভাইয়ের এত বড় বিপদে দিদির কর্তব্য পালন করা থেকে তো আমি পিছিয়ে যেতে পারি না। সত্যি স্বঘোষিত দিদির কর্তব্যবোধের নমুনায় আমি একেবারে উল্লসিত। সেই উল্লাসের প্রকাশটুকুও যদি তোমার চেহারায় দেখা যেত তাহলেও অন্য কিছু ভাবার অবকাশ থাকতো। ঠিক আছে ঠিক আছে, এই তাচ্ছিল্য গঞ্জনা আর সহ্য হচ্ছে না। কাল সকালে উঠে যে কাঠকুড়ুনি মেয়ের মুখ দেখব তার গলায় মালা দেব। বেশ, কথা যখন হয়ে গেল তখন এসো আমার সঙ্গে। সে কি, তুমি এখনই কাঠকুড়ুনির মেয়ে খুঁজতে বেরোবে নাকি? এসো না, এলেই দেখতে পাবে। না না, তোমার মতিগতি আমার একদম ভালো ঠেকছে না। আমি এখান থেকে কোথাও নড়ছি না। বেশ, এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কোথাও যেও না কিন্তু। কি মতলব আছে কে জানে, তবে ওর হাসি মজা করার ব্যাপারটা ছেলেবেলা থেকে এখন পর্যন্ত একই রকম আছে। প্রার্থনা করি ওর হাসি যেন চিরস্থায়ী হয়। আরে বিড়বিড় করে একা একা কি বকছো? এদিকে দেখো, এই হলো কুড়ানি। তোমার প্রতিজ্ঞার ওই কাষ্টের অংশটুকু বাদ গেল, এই যা। হ্যাঁ তো, আমি কুড়ানি, কিন্তু তাতে কি হলো দিদি? অনেক কিছুই হলো। তোর নাম যে কুড়ানি সেটা আমার ভাইকে বললাম। আমার নাম তো পটল, আর তুই আমার বোন বলে ও যদি তোকে বেগুন, ঝিঙে বা উচ্ছে বলে ডাকে তখন? এ মা, না 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 না, তুমি আমাকে কুড়ানি বলেই ডাকবে। আচ্ছা, এবার বল তো আমার ভাইটিকে দেখতে কেমন? দাঁড়াও, ভালো করে দেখে বলছি। এসব কি হচ্ছে কি পটল? তুমি থামো তো, তুই ভালো করে দেখে বল তো কুড়ানি। হ্যাঁ দিদি, তোমার ভাই ভারী সুন্দর, মুখখানাও খুব সুন্দর। খুব সুন্দর, তাই না? তোর পছন্দ হয়েছে? হ্যাঁ,
কিন্তু আমার কেমন ভয় ভয় করছে। দেখো না কেমন রাগ রাগ ভাব করে দাঁড়িয়ে আছে। ও কিছু নয়, প্রথম প্রথম ওরকম দেখাতে হয়। কি ছেলে মানুষই হচ্ছে পটল। ও, আমি ছেলে মানুষই করছি, আর তুমি যা হাব ভাব করছো মনে হচ্ছে বয়সের গাছ পাথর নেই। তোমার যা ইচ্ছে তাই করো, আমি চললুম। এই দেখো, চললে কোথায়? আরে এখনই মালা দিতে হবে না, ফাল্গুন চৈত্রে কোনো লগ্ন নেই ভাই, হাতে এখনো অনেক সময়। এসো এসো যতীন, অফিস থেকে ফিরে শুনলাম তুমি এসে গেছো। তা ভাই বোনে গল্প করে দুপুরটা ভালোই কেটেছে নিশ্চয়। হ্যাঁ, তুমি তো কয়েকটা দিন আছো। ভাবছি ডাক্তারবাবুকে দিয়ে বিনি পয়সায় খানিকটা চিকিৎসা করিয়ে নেব। আরে সবে তো পাশ করলাম, ডাক্তারি বিদ্যাটা রপ্ত করতে কিছু সময় তো দিতে হবে। কিন্তু সে যা হোক, কার আবার কি হলো? আরে না না, তাড়াহুড়োর কিচ্ছু নেই, সময় করে একদিন একটু দেখে দিলেই হবে। ওই পশ্চিমে থাকাকালীন দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীনা একটি মেয়েকে আমাদের বাংলোর কাছে একটি গাছতলা থেকে তুলে এনে মানুষ করছি। তা মেয়েটি ইদানিং মাঝে মাঝে পেটের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছে। ব্যাপারখানা একটু দেখে দিও সময় করে। বুঝলাম, ডাক্তারি পরীক্ষা দিতে হবে, তাও আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের এজলাসে। দেখি হাজতবাসটা এড়ানো যায় কিনা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার কি আমাকে নিতান্তই মূর্খ বলে মনে হয়? ছি ছি, এভাবে বলছেন কেন? তবে তোমার খুব একটা দোষ নেই, কারণ তুমি তো এখনো বিয়েই করনি। বিয়ে? ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। আরে ভায়া, তোমার গায়ে বিন্দুমাত্র আঁচড় পড়লে তোমার সহোদরার আদালতে আমার ফাঁসির হুকুম এড়ানো গেলেও যাবজ্জীবন নিশ্চিত। সত্যি বিধাতা পুরুষ আপনাদের দুজনকে দুজনের জন্যই সৃষ্টি করেছিলেন। হে বলে আমায় দেয়, তো বলে আমায়। কি ব্যাপার, শালা ভগ্নিপতি যে একেবারে আনন্দে ডগমগ। তাই তো, আনন্দে ডগমগ হওয়ার আগাম অনুমতি তো নেওয়া হয়নি। দেখলে 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 তো যতীন, কথা ছিঁড়ি দেখলে। আরে বাবা, ওই কুরানির কথা হচ্ছিল, এই আর কি। তা যতীন, পুরাণীর কথা শুনতে যখন এতই ভালো লাগে, তাহলে দুপুরে মুখখানা অমন বেজার করে রেখেছিলে কেন? বেচারি কেমন ভয় পেয়ে গেল। হরকুমার বাবু, এবার বুঝতে পারছেন তো কেমন কেটেছে আমার দুপুরটা? আমাকে একেবারে পাগল করে ছেড়েছে। না 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 না, এ তো মোটেই ভালো নয়। তোমার বয়সে মেয়েদের প্রতি একটু দুর্বলতা থাকা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু পাগল হয়ে যাওয়া একদম ভালো নয়। ওরে বাবা, এ কোথায় এসে বললাম? এই যে আরে ভায়া, ওসব প্রেম ট্রেম কুরানি কিছুই বোঝে না। ঝগড়া পারদর্শিত হওয়া যায় না। তা ভায়া, আমার মতো এমন নিরীহ দুর্বল ঘাড়ে চালান করা কি? এই এই, একদম মিথ্যা কথা বলবে না। তোমার সঙ্গে ঝগড়া করে কোনো সুখ নেই, তাই সে চেষ্টাও আমি করি না। আরে চেষ্টার তো কোনো প্রয়োজনই হয় না, আমি তো গোড়াতেই হার মেনে আত্মসমর্পণ করি। আহা, বড় গলা করে নিজেকে জাহির করা হচ্ছে। বলি, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে কত খুশি হতাম, তা বোঝো? যতীন, ও যতীন, একবার চলো তো ভাই। ওই কুরানিকে বলছিলাম না একটু দেখার ব্যাপার, সেই ব্যথাটা আজ আবার উঠেছে। চলো একটু দেখবে, চলো। ও কুরানির, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলুন যাচ্ছি। কিন্তু পটল কোথায়? আরে সে কুরানির কাছেই আছে।
যতীন এসেছো? দেখো না ভাই, মেয়েটা ব্যথায় কেমন কষ্ট পাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, অত উতলা হয় না। কেমন কেমন দেখলে যতীন? বুঝলেন, ভয়ের কিছু নেই। এই ওষুধগুলো আনিয়ে নিন, আর পটল একটু গরম জল বোতলে ভরে ওর পায়ে সেঁক দাও। গরম তেল মালিশ করলে কেমন হয়? তাহলে তো বেশ ভালোই হয়। আচ্ছা নিয়ে এসো, আমিই দেখিয়ে দিচ্ছি। যাক বাবা, এখন দেখছি খানিকটা সুস্থ হয়েছে। তোমার তেল মালিশের গুণ আছে ভাই। এত রাতেও আবার? দেখো, রাত তো কম হলো না, হরকুমার বাবুও বেশ কয়েকবার ঘুরে গেলেন। মনে হলো বড্ড ছটফট করছেন। তুমি বরং খানিকক্ষণের জন্য ঘুরেই এসো। পরের দোহাই না দিয়ে বলো না, আমি গেলেই তুমি বাঁচো। সত্যি, তোমার মুখটি বন্ধ হলেই আমি বাঁচি। আমারই ভুল হয়েছে। হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছেন। এমন সুযোগ তো সহজে মেলে না। এই এই, ওই যে পুরানি চোখ খুলেছে। কিরে, তোর বর পায়ে ধরে সাজছিল বলেই কি আজ একটু দেরি করে চোখ খুললি? নে, প্রণাম কর। দেখো, আমার কাজ শেষ। এবার তুমি যত খুশি আবোল তাবোল বকো, আমি চললাম। দেখলি দেখলি কুরানি, ছোট ভাই তো নয়, যেন জ্যাঠামশাই। গ জ্বলে যা। সুপ্রভাত শালাবাবু, এসো চা খাওয়া যাক। সুপ্রভাত। হ্যাঁ, এখন চা খাও, ও আপিসে বেরিয়ে গেলে জল খাবারটা খাবো, কেমন? আচ্ছা, সে হবে কন, এত তারা কিসের? ও বামুন দিদি, ভাতটা নামিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দাও, আমি এখনই আসছি। আমার বোনটি একেবারে জগদ্ধাত্রী, চারিদিকে কেমন নজর বলুন। এই বোন নয়, দিদি। তোমার থেকে আমি 24 ঘন্টা মানে 1440 মিনিটের বড়। সময়ের ব্যবধানটা খুব কম নয়। সে তো ঠিকই, সেকেন্ডের হিসেব ধরলে আবার 86,400 সেকেন্ডের বড়। বাবা, কম হলো নাকি? তবে তুমি নেহাতি বিটকেল বলে হাজারেও বেজার নেই। তোমরা দুজনে মিলে মন দিয়ে অঙ্ক কষো। আমি স্নান ঘরে ঢুকলুম। জটিল অঙ্ক তো খুব সহজে সমাধান হবে না। আমাকে আবার ওই 8:45-এর ট্রেনটা ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হও। যতীন, তুমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করো, বাগানে গিয়েও বসতে পারো। আমি একটু রান্নার দিকটা দেখি গিয়ে। আরে, আমার জন্য অত ভাবতে হবে না, তুমি ওদিকটাই সামলাও। বাবা, রোজ আপিস যাওয়ার আগে জুতো আছে তো মোজা নেই, মোজা আছে তো রুমাল নেই, রুমাল পাওয়া গেল তো জামার বোতাম ছেঁড়া। আর পারি না এমন মানুষ নিয়ে। তা এতে অসুবিধা কোথায়? ভালোই তো, দিব্যি খোকাটি বানিয়ে রেখেছো। যেমন চালাচ্ছ তেমনি চলছেন। তা খুব একটা ভুল বলনি। তোমার মতো ছুতো খুঁজে খুদ ধরার মানুষ হলে মুশকিল ছিল। তা শুধু ঝগড়াই করবে না কিছু খেতেও দেবে? ও হ্যাঁ হ্যাঁ, এই কুড়ানি, আমাদের খাবারটা টেবিলে দে তো। তবে যাই বলো যদি, সেই ছেলেবেলা থেকে তোমার সঙ্গে ঝগড়াও যেমন করতাম, ভালোবাসতাম। তা কি আমি জানি না? একবেলার জন্যেও আমার মামা বাড়ি গেলে তোমাকে সঙ্গে না নিলে কান্না জুড়ে বাড়ি একেবারে মাথায় করতে। সেই ছেলেবেলার যতীন আমাকে কত ভালোবাসতো, আর এখন কত সাধ্য সাধনা করে তাকে আনাতে হলো। মোটেই না, তুমি না ডাকলেও আমি আসতামই। শুধু ডাক্তারি পরীক্ষার ফল বেরোনোর জন্য যা দুদিন দেরি হলো। তোমার ডাক্তারি পাশ করার খবর শুনে তো আমি খুশিতে অস্থির। হয়তো একটু বাড়াবাড়িও করে ফেলেছিলাম। ও হাসতে হাসতেই বলল,
তোমার ভাই কি দেশে প্রথম ব্যক্তি যে ডাক্তার হলো? ব্যাস, আর যায় কোথায়? আমি বললুম, এই চললুম আমার ভাইয়ের কাছে, তুমি থাকো তোমার মুক্তারি নিয়ে। তা হরকুমার বাবু তখন কি করলেন? আমি তো রাগে গড়গড় করছি, ও মিচকি মিচকি হেসে বলল, আজ রাতটা কষ্ট করে কাটিয়েই দাও, কাল ভাই এলে না হয় ওর সঙ্গেই যেও। আরে আমি তো ওনাকে খবর দিয়েছিলাম যে আমি যাচ্ছি, তোমাকে বেজায় জব্দ করেছে বলো। আমাকে জব্দ করা অত সোজা নয়, উল্টে নিজেই জব্দ হলো। তা কিরকম? আমি তো বুঝলাম এতক্ষণ মজা হচ্ছিল, মনের ভাব চেপে বললাম, ঠিক আছে, যতীন এলে দোরগোড়া থেকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। বলেই হাসি চাপতে পাশের ঘরে চলে গেলাম। তারপর? আমার ঘরে এসে বলল, যতীন আমার ছোট ভাইয়ের মতো। আমি বললাম, ছোট ভাইয়ের পাশ করা নিয়ে কেউ এমন তুচ্ছ তাচ্ছিল্য করে না। আরে এ তো একেবারে নিখুঁত অভিনয়। এরপর বলল, যতীন যদি এসব শোনে তাহলে আমার আর লজ্জার শেষ থাকবে না। দেখলাম যথেষ্ট জব্দ হয়েছে, আর বাড়ানো ঠিক হবে না, তাই রণে ভঙ্গ দিলাম। ও অবাক হয়ে বললে, এতক্ষণ ধরে অভিনয় করে যাচ্ছিলে? তারপরেরটুকু আর ছোট ভাইকে বলা যাবে না। আরে না না, আমি আর কিছু শুনতেও চাইছি না। তবে হ্যাঁ, খুশি হচ্ছি এটা ভেবে যে স্থান কাল পাত্র ভেদে তোমার মুখেও লাগাম পড়ে। কিন্তু এই লাগামের স্থায়িত্ব সম্পর্কে আমার যথেষ্ট সংশয় আছে। আমারও আছে। তোমরা খাবে না ঝগড়া করবে? এখন দেখছি আবার হাসাহাসিও হচ্ছে। এই তোর কি রে, আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছিস কেন? না, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে কি না তাই বলছিলাম। দিদির খাবার না বরের খাবার? কার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তোর এত চিন্তা রে? দুজনের খাবারই তো ঠান্ডা হচ্ছে। বেশ হচ্ছে, আমরা ঠান্ডাই খাবো, ভাগ এখান থেকে। শুধু শুধু বকছো কেন দিদি? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ তাই যাও, গিন্নি হয়েছেন। আচ্ছা পটল, সেই ছেলেবেলা থেকে আমাকে জব্দ করেও কি তোমার আশা মেটেনি? আরে নতুন লোকও তো একজন পেয়েছো, এবার আমাকে রেহাই দাও না। দিলু, এবার খাও, আর কথা নয়। ওরে বাবা, 6টা বেজে গেছে, অন্ধকারও হয়ে আসছে। দুপুরে খেয়ে উঠে গল্পের বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি। ও কি কুরানি না? হ্যাঁ তো, হ্যাঁ কুরানি একটা মালা নিয়ে এদিকেই আসছে মনে হচ্ছে। যতীন, তুমি ঘুমোচ্ছিলে বলে ডাকিনি, নাও চা খাও। ও বাবা, কুরানি, তুই একেবারে মালা নিয়ে হাজির। দেখ যদি পড়াতে পারিস। আমি যাই, ওদিকে আবার কাজ পড়ে আছে। দেখো দেখো, ফুলগুলো কি সুন্দর গন্ধ, তাই না? এই মাত্র তুলে মালা গেঁথেছি। কেন এসেছো মালা নিয়ে? তুমি কি কিচ্ছু বোঝো না কুরানি? আরে তোমার দিদি আমার সঙ্গে মজা করছেন। দিদি মজা করছে? কেন করছে? সে তোমার দিদিকে গিয়েই জিজ্ঞাসা করো। ও, তাহলে তুমি মালাটা নেবে না? ঠিক আছে, আমি যাচ্ছি। আরে আরে, মন খারাপ করো না, আমি কিন্তু সত্যি কথাই বললাম। আচ্ছা ঠিক আছে, মালাটা দাও। তুমি নেবে? নেবে মালাটা? এই নাও। এই শুনছো, যতীন চলে গেছে, একখানা কাগজে লিখে রেখে গেছে, তোমাদের ভুল, মজার খেলায় আমি থাকতে পারছি না, ইতি যতীন। হয়তো যতীনই ঠিক, অতটা বেশি বেশি না করলেই পারতে। কিচ্ছু হয়নি, হাসি মজা করার ব্যাপারটাই ওর মধ্যে নেই। এই তো কুরানি এসেছে। ওরে,
তোর বর তো পালিয়েছে। চলে গেছে? আমার জন্যই চলে গেল, তাই না দিদি? মালাটাও রেখে গেছে। এই এই কুড়ানি, তুই অমন করছিস কেন? তুই কি তবে? দেখলে তো, সেই ভুলটাই হলো। যতীনই ঠিক। তুমি তো আমাকে আটকাতে পারতে। আহ, তুমি যেন আমার কত কথা শোনো। যাক, কুড়ানিকে কোনোদিন একটু চোখে চোখে রেখো কিন্তু। আজ 7 দিন হলো কুড়ানি বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় আছে, কি করছে, কে জানে। দেখো, চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি। পুলিশেও খবর দিয়েছি। আর কি বা করতে পারি বলো? সেই কি যেন তোর যে কড়া নাচছে। এত রাতে আবার কে এলো? কে এলো গো? আসছি, দাঁড়াও। কি ব্যাপার? কে এসেছিল? যতীনের চিঠি নিয়ে একজন এসে দিয়ে গেল। যতীনের চিঠি? এত রাতে? কি লিখেছে? পড়ছি, শোনো। পটল, কুড়ানিকে আমাদের হাসপাতালের রোগীদের মধ্যে দেখে অবাক হলাম। মানসিক অবসাদ ও অনাহারে মৃতপ্রায় অবস্থা। বাঁচার আশা নেই বললেই চলে। প্লেগের রোগীদের মধ্যে না রেখে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কাল সকালেই চলে এসো, না হলে দেখা হবে কিনা বলা যাচ্ছে না। আমি এখনই যাব। কে জানে, কাল সকালে গিয়ে যদি দেখতে না পাই। কি বলছো কি? এখন তো অনেক রাত। কাল খুব ভোরবেলায় গেলে হয় না? না গো, তুমি আর আপত্তি করো না। আমার মন বলছে আজ না গেলে ওর সঙ্গে আমার শেষ দেখা হবে না। হ্যাঁ, দেখি একখানা মোটর গাড়ির ব্যবস্থা করতে পারি কিনা। কুড়ানি, এখন কেমন বোধ করছো? তোমার তোমার গলায় ওটা কি? ওটা কিছু নয় দাদাবাবু, একটা শুকনো মালা। ও, সেই মালাটা, তাই না? আচ্ছা, আমাকে পরিয়ে দাও কুড়ানি। তুমি পড়বে? সত্যি পড়বে? কিন্তু আর তো সময় নেই দাদাবাবু। আমি তোমাকে ভালোবাসি কুড়ানি, আমাকে মালাটা পরিয়ে দেবে না? এই নাও, পড়িয়ে দিলাম। আমার শেষ ইচ্ছে পূরণ হলো। আমি তো আর উঠতে পারবো না দাদাবাবু, তাই মনে মনে তোমাকে প্রণাম জানালাম। আমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার মাথায় হাত দিয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আশীর্বাদ করছি। ওহ, আমার ঘুম আসছে, আমি ঘুমোই। যতীন, আমরা এসেছি। এত রাতে আপনারা এলেন কি করে? তোমার চিঠি পেয়ে পটল আর না এসে থাকতে পারে। অনেক কষ্টে একটা মোটর গাড়ি জোগাড় করে তাতেই এলাম। কোনো আশা আছে কি? না, ঈশ্বরকে ডাকা ছাড়া আর বোধহয় আমাদের কিছুই করার নেই। আমি একটু ওর সঙ্গে কথা বলবো যতীন। প্রায় অচেতন অবস্থায় আছে, দেখো চেষ্টা করে পারো কি না। কুড়ানি, এই কুড়ানি, তুই কি দিদির ওপর রাগ করেই থাকবি? আমার সঙ্গে একটা কথাও বলবি না? কে? দিদি? দিদি এসেছো নাকি? তোমার হাতটা একটু দেবে আমায়? এই তো আমি তোর হাত ধরে আছি বোন। তুমি আমার দিদি, আমার মা, আমার সব কিছু তুমি। তোমার ভাইকে। এই তো আমি কুড়ানি, এই তো তোমার কাছেই আছি।
আমি খুশি, খুব খুশি। তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমি চললাম। আমি খুশি, আমি খুব। ও যতীন, পুরানির হাতটা ওভাবে পড়ে গেল কেন? কুরানি এখন আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। পুরানি, এই কুরানি, কথা বল না, কথা বল। এই দিদিটাকে অপরাধী করে চলে যাস না বোন। পটল, নিজেকে শক্ত করো।